আসসালামু আলাইকুম। এক সমুদ্র প্রেম পর্ব 10 লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পুষ্পর একটি চিন্তাযুক্ত সকাল আজ। মীরা বেগম প্রত্যেক দিন নামাজ পড়তে উঠে দুই মেয়ের দরজা ধাক্কান, নামাজের জন্য ডাকেন। পিউ মরার মতো ঘুমায়, টের পায় না প্রায়শই। ডাক কানে লেগে উঠে যায় অবশ্য, কিন্তু একদিন থেকে কয়েক ধাপ এগিয়ে পুষ্প। ধাক্কাতে ধাক্কাতে হাত খুলে গেলেও ওঠে না, মোড়ামুড়ি করে, নানা রকম ভয় ডর দিয়ে তুলতে হয়। অথচ আজ ভোর 5টায় উঠে বসে আছে সে। ফরজের নামাজ আদায় শেষ, মন প্রাণ দিয়ে আল্লাহ আল্লাহ করছে প্রাণ বাঁচানোর জন্য। এরপর ঘরমর পায়চারি করল কিছুক্ষণ। শেষ রাতে শীতের প্রকোপ বাড়ে, কনকনে ঠান্ডায় পুষ্প দাঁত কপাটি বাড়ি খাচ্ছে বারবার। দুশ্চিন্তায় হাবুডুবু খেয়ে আর বেশিক্ষণ বসে থাকতে পারল না। বিপদে একটু সাহারা পেতে চলল পিওর ঘরের দিক। ওর ঘুম হারাম, ওটাকেও আর ঘুমোতে দেওয়া যাবে না। পুষ্প তৈরি ছিল পিওর দরজায় জোরালো করাঘাতের জন্যে। এই শীতে নিশ্চয় ও নামাজ পড়তে ওঠেনি, তার মতোই ফাঁকিবাজ কি না। অথচ দরজায় হাত দিয়ে দেখলো আগে থেকেই খুলে রাখা। পুষ্প অবাক হলো, কৌতূহলী হয়ে ভেতরে উঁকি দিতেই বিস্ময় আরেক দফা বাড়ে। পিউ বিছানায় আড়শোয়া হয়ে ফোন টিপছে। পুষ্প দেয়াল ঘড়ির দিকে তাকায়, 6:30 বাজে কেবল। তুই এত সকালে উঠেছিস? আচমকা কথা বলায় পিউ চমকে উঠল, আতঙ্কিত হয়ে তাকালো। পুষ্পকে দেখে বুকে থুতু ছিটিয়ে ভ্রু উঁচিয়ে বলল, এভাবে হঠাৎ করে কথা বলে কেউ? পুষ্প ভিতরে ঢুকে চাপানো দৌড় ফের চাপিয়ে দেয়। এগিয়ে আস্তে আস্তে বলল, নামাজ পড়েছিস? পিউ ছোট্ট করে বলে, হুম। পুষ্প ভুরু উঁচায়, বাবা, এত ভদ্র হলি? আমি তোর থেকে বেশি উঠি, নিজে পড়িস না তাই জানিস না, তাই তুই আজ কি করে উঠলি? পুষ্প ঠোঁট উঠলে বলল, আমার টেনশন শুনে ঘুম ভেঙে গেছে। স্বপ্নেও দেখেছি ধূসর ভাই আমায় মারছেন, আম্মু খুন্তি নিয়ে পেছনে ছুটছেন, আর আব্বু বকেঝকে বিয়ে ঠিক করছেন। পিউ বিজ্ঞের মতো ঘাড় তুলিয়ে বলল, 100% নিশ্চয়তা আছে স্বপ্ন সত্যি হওয়ার। পুষ্প চিৎপটাং হয়ে শুয়ে পড়ল বিছানায়, দুই দিকে দুহাত মেলে দিয়ে হাহাকার করে বলল, আমি মরে যাব রে পিউ। ভাইয়া যদি ভার্সিটিতে বসেই থাপ্পড় টাপ্পড় মেরে বসেন, আমার পেস্টিজ ওখানেই ইন্তেকাল করবে। কেউ কিছু বলল না, ভাবতে বসলো সমস্যার সমাধান। পুষ্প হঠাৎই উঠে বসলো, আবদার করলো, আমার সঙ্গে যাবি পিউ? তুই গেলে একটু ভরসা পেতাম। পিওর কথাটুকু পছন্দ হয়, তুষারের সঙ্গে একটু বাড়তি সময় কাটাবে, সাথে পুষ্প ও সুবিধে হবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার অনবদ্য উপায় পেয়ে পিওর মুখ ঝলকে ওঠে। নিমেষেই জবাব দিল, যাব। পর মুহূর্তে চিন্তিত হয়ে বলল, কিন্তু ধূসর ভাই কি নেবেন সাথে? পুষ্প ক্ষণকাল চুপ থেকে বলল, তুই ভালো করে বললে নিতে পারে। পিওর ভাবনা গেল না, সে ভালো করে বললে কি ও পা ধরে ঝুলে পড়লেও কাজ হয়? ওই লোক এত ভালো কি? পুষ্প বলল, কিন্তু তোর কলেজ? পিউ আবার ভাবতে বসল, ভেবে ভেবে বুদ্ধি বের করে বলল, তুই তো দুপুরের দিকে যাবি, আমি হাফ টাইমে চলে আসব ছুটি চেয়ে। পুষ্প দ্বিধান্বিত হয়ে বলল, যদি ছুটি না দেয়? পিউ ততটাই নিশ্চিন্ত উত্তর দিল, আরে দেবে দেবে। পুষ্প মাথা দুলিয়ে বলল, আচ্ছা এখন যাই তাহলে, একটু ঘুমিয়ে নি, যা। পুষ্প উঠে দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে পড়ল, কি মনে করে ঘুরে তাকিয়ে বলল, একটা কথা বলতো। পিউ ফোন থেকে চোখ তুলে বলল, কি কথা? পুষ্প বুকের সাথে দুহাত বেঁধে দাঁড়ালো, চোখ সরু করে বলল, এমনিতে তো ডাকলেও উঠিস না, আজ কিভাবে চৈতন্য হলো? পিউ মিটিমিটি হেসে বলল, আমায় নিয়ে তদন্ত না করে নিজেকে নিয়ে আল্লাহ আল্লাহ কর যা, কপালে দুঃখ আছে যে। পুষ্প মুখ বাঁকিয়ে বলল, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তাই না? ব্যাঙের বুদ্ধি নিতেই তো আসলি। পুষ্প আর উত্তর খুঁজে পেল না, বলে বেরিয়ে যায়। পিউ হাহা করে হেসে ফেললো এতে, এরপর লম্বা করে শ্বাস টানল। গ্যালারি ঘাটে ডেইরি মিল্ক
লেখা ফোল্ডার বের করলো। ধূসরের অগণিত ছবি সেখানে, তার মধ্যে কিছু ছবি পিওর ভীষণ প্রিয়। ঘুমোতে যাওয়ার আগে এই ছবি দেখার রুটিন তার। এখনো একটা ছবি বের করে চোখের সামনে ধরল পিউ। স্ক্রিনে হাত বুলিয়ে বলল, আপনার জন্য আর কত কি করতে হবে ধূসর ভাই। এই যে কাল সারা রাত ঘুমায়নি, বসে বসে অপেক্ষা করছি সকাল হওয়ার। কেন জানেন? কারণ প্রত্যেক সকালে আপনার ঘুম ঘুম মুখটা দেখার আমার অভ্যেস। আপনাকে চোখের সামনে রেখে খাবার জীবনও আমার স্বভাব। পাশাপাশি বসে আপনার শরীর থেকে আসা পারফিউমের গন্ধে ধ্যান হারানো আমার অমর্ত্য অভিলাষ। এই নিয়ম পাল্টায় কি করে বলুন? সিকদার বাড়ির পুরুষরা 7:30টার মধ্যে নাস্তায় পাট চুকিয়ে বেরিয়ে যান। গৃহিণীরা সকাল সকাল তাই লেগে পড়েন কাজে। আমজাদ, আত্তাব, আনিস ব্যতীত এ সময় নাস্তার টেবিলে কেউ থাকে না। হিসেব মতো এই দিন থেকে যোগ হবে ধূসর। অফিসে আজ তার প্রথম দিন। অফিস বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় প্রয়োজনের আগে সময় মেপে বেরিয়ে পড়তে হয়। ভোরবেলা ঢাকার রাস্তা মোটামুটি খোলামেলা গেলেও 9টার পর জ্যামে তোপে নড়াচড়াও মুশকিল। আমজাদ সিকদার, আফতাব সিকদার দুই ভাই খুশিতে আটখানা হয়ে খাচ্ছেন। আনিস কোনো রকম নাকে মুখে খাবার পুড়ে বেরিয়ে গেল। দেশের অবস্থা খুবই করুণ, খুন খারাপিতে ভরে গেছে। চাপ পড়েছে তাদের টিমের ওপর, ঘুম হারাম করে দিচ্ছে। হৃষ্টপুষ্ট ছিল, আর এই চাকরি নেওয়ার পর থেকে একেবারে কুপোকাত, না খাওয়া বাদ দিয়ে ছুটতে হয়। আজও তেমনই হলো। তিনি বেরিয়ে গেলেন। সুমনা বেগম ব্যাগে টিফিন বাক্স ভরে দিতে দিতে পিছনে ছুটলেন তার। আনিস গাড়িতে বসলেন, আর সুমনা বেগম জানালা থেকে এক প্রকার ছুঁড়ে মারার মতো করে বাটি হাতে দিলেন। আনিস অসহায় ভঙ্গিতে চেয়ে বললেন, প্রত্যেক দিন এত কষ্ট করো কেন? কতবার বললাম বাইরে খাবো, শোনো না। বাইরে খাবার তোমার সহ্য হয় না, সে আমি ভালোই জানি। আমার একটু কষ্টতে যদি তুমি সুস্থ থাকো তাতে ক্ষতি কি? আনিসের প্রাণ জুড়িয়ে যায়, বুক ভরে শ্বাস ফেলে, বলে, আসি। সুমনা বেগম বিবাদ পর্ব শেষ করে ঘরে গেলেন। তখনই উপর থেকে ধূসর নামলো। স্যুট বুট স্বাস্থ্যবান ছেলেটিকে দেখে সুমনা বেগমের চোখ শীতল হয়ে আসে। তিনি বিস্তর হেসে বলে ফেললেন, মাশাআল্লাহ, আমার একটা মেয়ে থাকলে তোকে জামাই বানাতাম রে ধূসর। ধূসর ক্ষীণ হাসল। মুহূর্তে সে হাসি মিলিয়েও গেল। সে নিচে নেমেছে কে বলি, অমনি ওর উপর থেকে হুটোপুটি করে ছুটে এলো পিউ। ধূপ ধূপ করে সিঁড়ি ভেঙে নামলো। প্রত্যেকে হক চকালো তার কাণ্ডে। এমনকি ধূসর নিজেও অল্প সময়ের জন্য ভরকালো। পিউ চেয়ার ধরে হাঁপাতে হাঁপাতে সবার উদ্দেশ্যে বলল, শুভ সকাল। প্রত্যেকে অবাক চোখে কিছুক্ষণ দেখলো ওকে। আমজাদ সিকদার বললেন, কি ব্যাপার আম্মু, তুমি এত ভোরে উঠলে যে? পিউ ঘন শ্বাস টেনেই জবাব দিল, পড়তে উঠেছিলাম আম্মু, এখন খিদে পেল তো তাই এলাম। ডাহা মিথ্যে কথাটা শুনে মিনা বেগম খুশি হয়ে গেলেন। গদগদ হয়ে বললেন, ও মা তাই? এই তো আমার লক্ষ্মী মেয়ে, নে নে খেতে বস। পিউ মুচকি হেসে আর চোখে একবার পাশে দাঁড়ালো ধূসরকে দেখল। মুহূর্তে হাত মিস করলো যেন। আরেক দিক ফিরে বুকে হাত দিয়ে বলল, ফিসফিস করে বলল, উফ, মার ডালা। আফতাব সিকদার ছেলের দিকে তাকালেন, কি ব্যাপার, খাবে না? বসো। পিউ তককে তককে ছিল ধূসর যে চেয়ারে বসবে টুপ করে তার পাশেরটায় বসে পড়বে বলে, কিন্তু ধূসর বলল, আমি খাবো না। আমজাদ সিকদার বললেন, কেন খাবে না? কেন? এত সকালে খেতে পারবো না, অভ্যাস নেই। আমি বের হচ্ছি, আপনারা আস্তে ধীরে আসুন। রুবাইদা বেগম বললেন, ও বাবা, একটু কিছু মুখে দে, প্রথম দিন একবারে খালি মুখে যাবি? ধূসর সংক্ষেপে বলল, সমস্যা নেই, এ ছেলে আর কথা শুনবে না। এতদিনে সকলের নখদর্পণে তা হাল ছাড়লেন তারা, স্বাদ জানেন না। আর প্রিয় চেহারা পড়তে পড়তে হতাশা ছেয়ে গেল। 9টার আগে তার ঘুম ভাঙে না, অথচ ধূসর বের হবে আগেই। যদি উঠতে না পারে, সে ভেবে যার জন্য সারা রাত জাগে না ঘুমিয়ে অপেক্ষা করলো,
সকালে একসঙ্গে খাবে বলে সেই খাবে না। পিওর তমসায় ঘেরা মুখমণ্ডল ধূসর দেখল না। সে পা বাড়িয়ে সদর দরজার দিকে আমজাদ সিকদার পিছন থেকে বললেন, গাড়ির চাবিটা নিয়ে যাও। ধূসর ভিড়ে তাকিয়ে বলল, আমি বাইকে যাব, আপনারা গাড়িতে আসুন। আমজাদ ঠোঁট ফুলিয়ে বিরক্ত শ্বাস নিলেন। আত্মা সিকদার আশাহত হয়ে বসে রইলেন। এই ছেলে আর শোধরাবে না। পিউকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মিনা বেগম বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। পিউ মুখ কালো করে বলল, খাবো না। জবা বেগম শোধালেন, এমা কেন? এই না বললে খিদে পেয়েছে। পেয়েছিল, হারিয়ে গেছে। তারপর হনহনিয়ে ঘরের দিকে চলে গেল পিউ। মিনা বেগম মেয়ের প্রতি রাগে হতাশ করে বললেন, আপনার মেয়ের এই সব কাজকর্ম আমার ভালো লাগছে না। ওর জ্বালায় একদিন সন্ন্যাসী হয়ে সংসার ছাড়বো দেখবেন। আমজাদ সিকদার চুপ থাকলেও আফতাব সিকদার মুখ খুললেন। প্রখর বিরোধিতা করে বললেন, কেন ভাবি, এখন এই কথা বলছেন কেন? একটু আগেই আপনাদের আদরের নবাব সাহেব যে চলে গেলেন, কারো কথার গ্রাহ্য অবধি করলেন না, তার বেলাতেও বলেননি। পিউ কিছু করল না, তাতেই এই অবস্থা কেন? মিনা বেগম নিয়ে গেলেন। যতসহ উত্তর না পেয়ে মিনমিন করে বললেন, ধূসর তো ছোট ভাই। আত্মা সিকদার ভ্রু কপালে তুলে বললেন, সে কি, 6 ফুটের ষাঁড়টাকে আপনার ছোট মনে হলো? আর 2 ইঞ্চি পিউকে ধেরি বুড়ি ভেবে বসলেন? ধূসর সারাদিন বাইরে থাকে, কত ঝুট ঝামেলা সামলায়। এখন তো আবার অফিসও দেখবে। ওর মাথা ঠিক থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই মহারানী কি করেন? হেলে দুলে ঘুরে বেড়ান। এবার শুধু রেজাল্ট খারাপ করুক, দেখবে কি যে করব ওকে আমি। আফতাব সিকদার দুপাশে মাথা নাড়লেন। তার পুত্রের অপরাধ এ বাড়ির কেউ দেখে না। আমজাদ সিকদার বললেন, আফতাব চলো বের হই, ধূসরের আগে পৌঁছাতে হবে। কেন ভাইজান? আমজাদ উঠতে উঠতে জবাব দিলেন, চলো বলছি। ধূসরের প্রতি ক্রোধে বিড়বিড় করতে করতে তৈরি হচ্ছে পিউ। ইউনিফর্মে কস বেল্ট লাগালো বিতিষ্ঠ হয়ে। মন কষ্টে সে নিজেও খাবে না বলে পণ করেছে। তাতে ক্ষুধায় মরে যাক, তবুও না। পিউ তৈরি হয়ে ঘর ছাড়ল। পথে দেখা হলো পুষ্পের সাথে। সে দেখতেই অনুরোধ করল, তাড়াতাড়ি ফিরিস সোনা, প্লিজ। পিউ নিরাশ শ্বাস ফেলল। এখন কাজে লাগবে বলে সোনা, রূপা তো কি ডাকছে। আর এমনি সময় ওর একটা লিপস্টিক ধরলেও চুলোচুলি বাঁধে। পিউ নেমে এলো। সাফিদ খেতে খেতে ওকে যেতে দেখে বলল, কি রে পিউ, খাবি না? পিউ ছোট করে বলল, না। পিছন থেকে মিনা বেগম হাজারটা ডাক ছুড়লেন। মেয়েটা দাঁড়ায়নি, খেপে থাকা টিফিন অবধি নেয়নি। পিউ একদম মেন গেটের বাইরে এসে দাঁড়ালো। সাফিদও তখনই বের হচ্ছে। এত তাড়াতাড়ি খাবার শেষ কি করে হলো কে জানে। সাফিদ পার্কিং লটের দিকে গেল। বাইকে চেপে বসতেই পিউ এসে দাঁড়ালো সামনে। নিভু কণ্ঠে আবদার করল, আমায় একটু লিফট দেবেন? সাফিদ হেসে বলল, বস। পিউ উঠে বসে। সাফিদ বাইক ছাড়ে। পিউ চেয়ে রয় ধূসরের বারান্দার পানে। জানালা দরজা সব বন্ধ। ধূসরে নেই কক্ষে। সে তো বেরিয়েছে, তবু পিউ চেয়ে থাকে। মিছে মিছে খুঁজে বেড়ায় সে কলেজে যাওয়ার কালীন এই ঘটনার দাঁড়িয়ে থাকা তার ধূসর ভাইকে। ধূসর আগে বের হলেও তার পৌঁছাতে সময় লাগলো। পথে বাইকের তেল শেষ হওয়ায় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। সেই ফাঁকেই আমজাদ সিকদার ভাই সহ পৌঁছে গেলেন অফিসে। ধূসর পৌঁছালো তার 10 থেকে 15 মিনিট পর। কতগুলো বছর এখানে পা অবধি রাখিনি। সেই দিন খুব ছোটবেলায়। অথচ গেট বরাবর আসতেই দারোয়ান তৎপর খুলে দিলেন। ধূসর ঢুকলো। জিজ্ঞেস করলো, মেন অফিস কোন দিকে? লোকটি হাত লম্বা করে দেখালেন, ওই দিকে স্যার। ধূসর সে পথে এগোয়। গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে ওঠে। হিসেব মতো 6ষ্ঠ তলায় এলো। লিফটের দরজা খুলতেই মার্বেল মেঝেতেই পা ছোঁয়ায়। নরম কিছু বিঁধল জুতোর তলায়। ধূসর ভ্রু কুঁচকে চোখ নামালো। ফ্লোর জুড়ে ফুলের পাপড়ি দেখে বিস্মিত হলো। পরপর সামনে ফেরা মাত্রই আরো পুষ্পদল উড়ে এসে গায়ে পড়ল।
কেউ ছিটিয়ে দিচ্ছে এমন। পরপর ওপাশ থেকে আসে উচ্ছিষ্ট হাততালির শব্দ। ধূসর খেয়াল করতেই দেখলো সামনের অফিসের সমস্ত লোকজন দাঁড়িয়ে। মাঝে দাঁড়িয়ে তার বড় চাচা আর বাবা। সে তাকাতেই আমজাদ সিকদার বললেন, ওয়েলকাম মাই সন। দাঁড়িয়ে কেন, এসো ভেতরে। ধূসরের বুঝতে সময় লাগলো না। অফিসে তার প্রথম দিন উপলক্ষে অভিবাদনের বিরাট ব্যবস্থা করেছেন আমজাদ। এমনকি আফতাব নিজেও জানে না এইসব। এখন জেনে অবাক হলেন তিনিও। ধূসর বুট পরিহিত পা ফেলে সামনে এগোয়। পথে অফিসের সকলে তাকে ফুলের বুকে প্রদান করে শুভেচ্ছা জানায়। ধূসর মৃদু হেসে গ্রহণ করে, গিয়ে দাঁড়ায় বাবা এবং চাচার মাঝখানে। আমজাদ ধূসরের কাঁধে পেঁচিয়ে দিলেন। সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, সিকদার ধূসর মহতাব, আমাদের পরিবারের বড় ছেলে, আপনাদের আফতাব স্যারের একমাত্র সন্তান। আজ থেকে এই কোম্পানির এমডি হিসাবে তাকে নিযুক্ত করছি আমি। ধূসর বিহ্বল হয়ে তাকালো। একই রকম বিস্ময় আফতাবের চেহারাতেও। যেন ঘন তালির বর্ষণ হলো। আমজাদ সিকদার ধূসরকে বললেন, এসো। তকতকে কেবিনের সামনে এসে থামলেন তারা। দরজায় লাল ফিতে টান টান করে বাঁধা। আমজাদ ট্রে থেকে কাঁচি তুলে ধূসরের হাতে দিলেন। বললেন, কাটো। ধূসর দ্বিরুক্তি না করে ফিতা কাটে। পা মেলিয়ে ভেতরে ঢোকে। বিশাল টেবিলে বড়সড় ফ্রমের চেয়ারখানা দেখিয়ে আমজাদ বললেন, বসো। ধূসর বসল না। সে দুর্বোধ্য চাহনিতে চেয়ে থাকে। আমজাদ সিকদার খানিক অপ্রভিত হলেন। বাকিদের দিকে চেয়ে বললেন, আপনারা এখন কাজে ফিরে যান। এক আদেশে প্রস্থান নিল সবাই। আমজাদ সিকদার ধূসরের পানে নেত্রপাত করে বললেন, কি হলো, বসো। এত কিছু কেন করেছেন, কি দরকার ছিল? ধূসরের শীতল কণ্ঠে সোজাসুজি প্রশ্ন। আমজাদ সিকদার মুচকি হেসে বললেন, বারে, তুমি এই প্রথম অফিসে এলে, সসম্মানে তোমাকে প্রবেশ করাবো না? আমার ছেলে ফেল না করি। আফতাব সিকদারের চোখ চিকচিক করে উঠল। আলগোছে বাম হাত দিয়ে মুছে নিলেন তা। আমজাদ সিকদার ফের চেয়ার ইশারা করলেন, বসো। ধূসর এবারেও বসেনি। উল্টে আমজাদকে শক্ত করে জড়িয়ে ধরল। ভদ্রলোক চমকে গেলেন। শেষ যখন ধূসরকে বিদেশ পাঠানো হয়, তখনও ছেলেটা তাকে এড়িয়ে গেছে। কারণ ওকে বাড়ি ছাড়ার মূল হোতা তিনিই ছিলেন। আজ এতগুলো বছর ধূসর কাছে আসায় আমজাদ সিকদারের বক্ষে স্নেহের ঢেউ বয়। ধূসর শান্ত, তবে ভেজা কণ্ঠে বলল, সরি বড় আব্বু, আই এম রিয়েলি ভেরি সরি। আমজাদ সিকদার আবেগে ভেসে গেলেন। বহুদিন পর ধূসরের মুখে পুরনো ডাক শুনে তার কোটরে জল জমে, বুক ভাঙে। কিন্তু না, তার মতো দৃঢ় মানুষের কাঁদা চলে না। তাই লুকিয়ে নিলেন আনন্দ অশ্রু। ধূসরের পিঠে হাত বুলিয়ে বললেন, ইটস ওকে মাই সন। ধূসর সরে আসে। এই পাশে দাঁড়ানো বাবার দিকে তাকায়। আফতাব তৎক্ষণাৎ ভেজা দৃষ্টি নত করে ফেললেন। ধূসর বাক্য ব্যয় না করে বাবাকেও জড়িয়ে ধরল। আফতাব সিকদার শক্ত থাকতে পারলেন না ভাবাবেগ আটকাতে। ছেলেকে পেঁচিয়ে কণ্ঠ ভেঙে কেঁদে ফেললেন। মুহূর্তের মধ্যে একটি নয়নাভিরাম পরিবেশের সৃষ্টি হলো। অনেক দিনের ধুলো জমে থাকে অভিমান চূর্ণ বিচূর্ণ হলো একে অন্যর প্রতি টান ভালোবাসায়। ক্লাস শুরু হয়নি। পিউ আগে আগে এসে বসে আছে। সামনে বিশাল মাঠ। স্কুল কলেজ একসাথে হওয়ায় ছাত্রছাত্রী প্রচুর। মাঠের মধ্যে হই হল্লা বেঁধেছে। এক কোনায় জাল টাঙিয়ে ব্যাডমিন্টন খেলছে ছেলেরা। পিউর বান্ধবী তানহা ডেকে গেল কয়েকবার। পিউ গাঁট হয়ে বসে রইল। প্রতিবার আপত্তি জানালো ওদের সাথে যোগ হতে। আজকেও একই কথা, তার মন ভালো নেই। কারণটা একই, ধূসর। তানহা সব শুনে বিরক্ত হয়ে বলল, মর যা। পিওর একটু গায়ে লাগেনি কথাটা। লাগবে কেন? সে কবেই ধূসরের প্রেমে মরে ভূত হয়ে আছে। শুধু উল্টো হয়ে গাছে লটকে পড়া বাকি। এদিকে ক্ষুধা লেগেছে, জেদ দেখিয়ে খেয়ে আসিনি, টিফিনও আনেনি। ক্লাসে গিয়ে ব্যাগ থেকে টাকা আনে, তারপর ক্যান্টিনে যেতে হবে।
সে অনেক পরিশ্রমের ব্যাপার বলে পিউ পা ঝুলিয়ে ওভাবেই বসে রইল। হঠাৎ পিছন থেকে একটা ফ্যাঁসফেঁসে কণ্ঠ ভেসে এলো, ভাবি। পিউ শুনলেও ঘুরে দেখল না কাকে না কাকে ডেকেছে, অথচ ডাকটা ফের এলো, ভাবি শুনছেন? পিউ এবারে ফেরে না, পেছনের মানুষটি সময় নিয়ে ডাকলো, পিউ ভাবি শুনছেন? চট করে ঘাড় ঘোরালো পিউ। মোটামুটি রোগাশোকা ছেলেটাকে দেখে কপাল গোছালো। সে তাকাতেই ছেলেটি দাঁত বের করে হাসলো। পিউর যেইটুকু সন্দেহ ছিল তাকে ডাকা নিয়ে সব উধাও হলো হাসি দেখে। ফটাফট উঠে দাঁড়ালো, ডানে বামে দেখে নিজের দিকে আঙুল তাক করে শুধালো, আমাকে বলছেন? ছেলেটি বলল, জি ভাবি, আসসালামু আলাইকুম। জিরাফদেহি এক ছেলে, তার মতো দু আঙুলের কলেজ পড়ুয়া মেয়েকে সালাম দিচ্ছে, আবার বলছে ভাবি। পিউ হতবাক হয়ে বলল, আমি আপনার কোন ভাইয়ের বউ? ছেলেটি মুচকি হেসে কয়েক পা এগিয়ে এসে বলল, হবেন কোনো এক ভাইয়ের। আমি যে জন্য এলাম সেটা বলি, এই পার্সেলটা আপনার জন্য। কাগজে মোড়ানো ফুড পান্ডার একটা পার্সেল। ছেলেটি বাড়িয়ে ধরল। পিউ সেদিকে একবার দেখল, চোখ পিটপিট করে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো কিছু অর্ডার করিনি। জানি তো আপনি করেননি, ভাই করেছে, আর আপনাকে বলেছে পৌঁছে দিতে। পিউ আকাশ থেকে পড়ার মতো করে তাকালো। কোন ভাই? কিসের ভাই? কার ভাই? কেমন ভাই? কি জন্যে ভাই? দেখুন ভাই, আমি আপনার ভাইকে চিনি না। আপনার সত্যিই ভুল হচ্ছে, অন্য কারো সঙ্গে গুলিয়ে ফেলছেন আমায়। আপনি একটা নিয়ে যান। পিউ ঘুরে হাঁটতে গেলেই ছেলেটা ব্যতিব্যস্ত হয়ে বলল, না না ভাবি, আমি ঠিক চিনেছি আপনাকেই। কি যে বলেন, ভাইয়ের ফোনে এতবার আপনার ছবি দেখলাম, আর চিনব না? এটা আপনার জন্যেই। নিন ভাবি, আমার খুব তাড়া আছে। পিউ করুণ চোখে তাকালো, কি ছাতার মাথা বলে যাচ্ছে। কিছু বলার আগেই ছেলেটি হাতের পার্সেল ধরিয়ে দিল তার হাতে। পিউ কিছু জানতেও পারল না। এর আগে ছেলেটি যেমন করে এলো তেমন করে চলে গেল। পিউ তদা খেয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ। দূর থেকে এতক্ষণ বিষয়টা লক্ষ্য করছেন তানহা। ছেলেটা যেতে সে ছুটে এলো, ধরপড় করে শোধালো, এটা কি রে? কি আছে? পিউ বিরক্তি নিয়ে বলল, জুতো। তানহা বোকা বোকা কণ্ঠে বলল, কিন্তু গায়ে তো ফুড পান্ডা লেখা। ওরা আবার কবে থেকে জুতো সাপ্লাই দিচ্ছে? ওরা তো খাবার ডেলিভারি করে, তাই না? জানিস তখন জিজ্ঞেস করছিস কেন? আছে কোনো খাবার টাবার হয়তো। তানহা মুখ ছোট করল, মুহূর্তেই উদ্বেগ নিয়ে বলল, চল খুলে দেখি। পিউর মনে হলো খুলে দেখা উচিত। কলেজের কমন রুম ঘেঁষে একটি সিঁড়ি, ছাদ ছুঁয়েছে। দুজনে মিলে সেখানে বসলো। তানহা টেনে টুনে প্যাকেট খুলল। ভিতরে 5টা স্যান্ডউইচ, 2 পিস চিকেন ফ্রাই দেখে আনন্দে লাফিয়ে উঠল। পিউর উত্তরের আশা না দেখে লুফে নিল 1 পিস। পিউ কিছু বলল না, ভাবুক হয়ে বসে রইল। তার নিউরনে কৌতূহল, ছুটছে ছুটছে প্রশ্ন, কে পাঠালো এইসব? পিউ টিফিন টাইমে বাড়ি এলো। আস্তে ধীরে হাঁটতে দেখে মিনা বেগম ভয় পেলেন। কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, তোর কি শরীর খারাপ লাগছে পিউ? পিউ ক্লান্ত কণ্ঠে জবাব দিল, না মা, আজ তোর প্রিয় খাবার রেঁধেছি, ইলিশ পাতুরি। যা হাত মুখ ধুয়ে আয়, পরে খাবো, এখন না। মিনা বেগম বিভ্রমে ডুবে গেলেন মেয়ের হাবভাব দেখে। এক দৃষ্টিতে চেয়ে রইলেন ওর যাওয়ার দিকে। তার চঞ্চল মেয়ের মুখমণ্ডল এত মলিন কেন? পিউ হাত মুখ ধুয়ে নিচে নামলো। একটু টিভি দেখলে ভালো লাগবে। কাল ধূসর বাড়িতে থাকায় একটা সিরিয়ালও দেখতে পারেনি। পিউ টেলিভিশন কেবল অন করার জন্য বসেছে, অমনি হাজির ধূসর। ওকে ঢুকতে দেখে পিউ দমে গেল। রিমোটের বাটন টেপা আঙুলটা ফিরে এলো জায়গায়। ধূসর সম্মুহস্ত হেঁটেই যাচ্ছিল। হঠাৎই থমকে দাঁড়ালো পিউকে খেয়াল করে। ভ্রু বাঁকিয়ে বলল, তুই এই সময় বাড়িতে যে? ধূসর তাকিয়েছিল। আচমকা ধূসর তাকানোয় অপ্রস্তুত হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে
নম্র স্বরে বলল, শরীরটা ভালো। কথা পুরো না শুনেই ধূসর এগিয়ে এলো। পিউ বসা থেকে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ধূসরকে আসতে দেখে তার কথা থেমেছে। ধূসর একদম কাছে এসে দাঁড়ালো। শুরু হলো পিওর বুকের দ্রিম দ্রিম শব্দ। ধূসর টান্দা হাত পিওর কপালে ঠেকালো, পরপর গলায় গালে। চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? এই যে ধূসর ছুঁয়ে দিল, এতেই পিওর সব গোলমেলে হয়। খারাপ মন মুখ লুকায়। সে অভিভূতের মতো চেয়ে চেয়ে ঠোঁট নাড়ে। বুক চিনচিন করছে ধূসর ভাই। কি? পিউর নড়ে চড়ে উঠল। ধূসর চোখা চোখে তাকিয়ে। সে থমথম খেয়ে বলল, না মানে একটু মাথা ব্যথা করছিল। রোদের মধ্যে হেঁটেছি তো। পিউ দুই দিকে মাথা নাড়ল। ধূসর মোলায়েম কণ্ঠে বলল, বেশি মাথা ব্যথা করছে? পিউ এবারেও দুপাশে মাথা নাড়ে। ধূসরের কোমল স্বর তার হৃদয় নাড়িয়ে দিচ্ছে। তাহলে এক কাপ কফি খেয়ে নে, ঠিক হয়ে যাবে। আমি বড় মাকে বলছি। পিউ উদ্গ্রীব হয়ে বলল, চা কফি তো হবে না ধূসর ভাই, আমার অন্য কিছু দরকার। ধূসর তাকালো, ভ্রু উচালো। কি? পিউ রয়েস হয়ে বলল, একটু বাইরে থেকে ঘুরে আসতে পারলে ভালো লাগতো। আর কি? পিউ হাসার চেষ্টা করলো। ধূসর দৃষ্টি শুরু করে বলল, বাইরে বলতে? বাইরে মানে এই যে আপনি আপুকে নিয়ে ওর ভার্সিটি যাচ্ছেন না, আমাকেও যদি সাথে নিতেন। আমি তো কখনো যাইনি। ধূসর একটু চুপ থেকে বলল, ঠিক আছে। পিউ ভেবেছিল ধূসরকে রাজি করাতে কাঠখড় পোড়াতে হবে, অথচ হলো না। পিউ খুশি হয়ে যায়। ধূসরের যাওয়ার দিকে চেয়ে দুই পাশে দুলে দিলে আহ্লাদে আটখানা হয়ে বলেন, সো সুইট অফ ইউ। ধূসর সিএনজি ডেকেছে দেখে পিওর মাথায় বাজ পড়ল। এতে উঠলেই তার গোলায় বমি পায়, পাশাপাশি ভীষণ রকম মেজাজ গরম লাগলো। লোকটার তো বাইক আছে, তাতে নিয়ে সমস্যা কি? তার থেকেও বড় কথা, বাড়িতে গাড়ি আছে, তাতেও তো যেতে পারতো তিনজন। অসহ্য না? এত বেশি বোঝে কেন ধূসর ভাই? এই লোককে ভালো না বাসলে কবেই ইট মেরে মাথা ফাটিয়ে দিত। পিউ মূর্তির মতন দাঁড়িয়ে দেখে ধূসর থমকে উঠল। তুই কি আসবি নাকি রেখে যাব তোকে? পিউ বিড়বিড় করতে করতে অনীহা সমেত বলল। পুষ্প আগেই উঠে বসেছে। পিউ বসলো তার পাশে। হুট করে কোথাকে বাড়ির আঙিনায় এসে দাঁড়ালো একটা সাদা রঙের গাড়ি। ধূসর বসতেই যাচ্ছিল চালকের পাশে। পরিচিত গাড়িটা দেখতেই থেমে গেল। এইরকম অপ্রত্যাশিতভাবে হাজির হয়েছে ইকবাল। গাড়ি থেকে বেরিয়ে আসতেই ধূসর অবাক কণ্ঠে শোধালো, তুই? ইকবাল দুই দিকে দুই হাত মেলে দিয়ে এগোতে এগোতে বলল, আরে আমার বন্ধু, আমার জানের জিগার, আমার কলিজা, আয় আয় একটু কোলাগুলি করি। ইকবাল সত্যি এসে জাপটে ধরে, পরপর সরে যায়। ধূসর সন্দিহান কণ্ঠে বলল, তুই এ সময় এখানে কেন? ইকবাল দুঃখী কণ্ঠে বলল, এইভাবে বলছিস কেন? কাল থেকে তোকে দেখিনি বলে থাকতে না পেরে চলে এসেছি। আর তুই? ছি ধূসর, ছি, এতটা অপমান আমায় না করলেও পারতি। ইকবাল শুকনো খড়খড়ে চোখ দুটো আঙুল দিয়ে মুছল, ভান করলো কাঁদছে। ধূসর বলল, নাটক বন্ধ কর, কেন এসেছিস তাই বল। ইকবাল কাঁধ উঁচু করে বলল, কেন আবার? এমনি তোকে দেখতে। আর তোর ফুলটু? বলতে বলতে থেমে গেল ইকবাল। নজরে পড়ল সিএনজির ভেতরে বসে থাকা পিউ আর পুষ্পকে। মুহূর্তে গদগদ হয়ে বলল, আরে পিউ, কি খবর বোন? দিনকাল কেমন যাচ্ছে? পিউ মৃদু হেসে বলল, এই তো ভাইয়া চলছে। ইকবাল মাথা দোলায়, গুড, ভেরি গুড। তা তোমরা কোথায় যাচ্ছ বুঝি? হ্যাঁ যাচ্ছি তো, আপুর ভার্সিটিতে যাচ্ছি। ইকবাল ঘাড় একটু উঁচু করল। ভিতরে বসা পুষ্পকে শোধালো, কোন ভার্সিটিতে পড়ছো তুমি পুষ্প? পুষ্প চোখ না তুলে না দেখেই জবাব দেয়, স্টামফোর্ডে। ইকবাল সোজা হয়ে দাঁড়ালো। ধূসরের পানে তাকাতেই সে গম্ভীর স্বরে বলল, শেষ হয়েছে তোর জিজ্ঞাসাবাদ? অনুগ্রহ করলে আসতে পারি এখন? আরে নিশ্চয়ই, যাবি তো। আসলে হয়েছে কি ধূসর, আমি না ওই ইউনিভার্সিটিতে কখনো যাইনি, আর আজ তো ফ্রি আছি, ভাবছি তোদের সাথে যাব কিনা।
ভিতর থেকে পিউ উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনিও চলুন, খুব মজা হবে তাহলে। ইকবাল ঠোঁট চওড়া করে বলল, দেখলি? পিউ ও বুঝে গেল সে আমি থাকার ব্যাপারটাই আলাদা। তোরা আমার গাড়িতে ওঠ, আর সবাই একসাথে ঘুরে আসব। ধূসর গুরুতর ভঙ্গিতে বলল, ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। আরে হ্যাঁ, জানি তো সেটা। সমস্যা নেই, কাজ শেষ করেই ঘুরবো না হয়। ধূসর চোখ শুরু করতেই ইকবাল বাচ্চাদের মতো মুখ করে বলল, এইরকম করছিস কেন ভাই? আমাকে সাথে নিলে কি হয়? ধূসর ফোঁস করে শ্বাস ফেলল। সিএনজি চালককে 100 টাকা দিয়ে বলল, যাব না মামা, আপনি যান। পুষ্প পিউকে বলল ইকবালের গাড়িতে উঠতে। দুইজন বেরিয়ে আসে। পিউ লাফঝাপ দিয়ে উঠে যায় পিছনের সিটে। ইকবাল ড্রাইভার আনেননি আজ। সেখানে বসে ধূসর। পুষ্প পিলপিল পায়ে উঠতে গিয়ে চোখাচোখি একবার ইকবালের দিকে তাকায়। ইকবাল তাকাতেই মুখ ভেঙচি দিয়ে বসে যায়। ইকবাল মাথা চুলকে হাসে। পরপর ঘুরে এসে বসে ধূসরের পাশে। ধূসর গাড়ির ইঞ্জিন চালু করে। ধোয়া ধুলো উড়ে চারজন রওনা হয় নতুন কোনো কাণ্ড ঘটাতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।